and you say, please, please, it's too much winning. সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন 3টি খবর নিয়ে যা পুরো বিশ্বের মানচিত্র পাল্টে দিতে পারে। প্রথম খবর, ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক শীর্ষ ইতিহাসবিদ বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বোনা হচ্ছে, কিন্তু কিভাবে সেটা জানলে আপনি চমকে যাবেন। দ্বিতীয় খবর, ইমরান খানের ছেলেরা বলছেন তাদের বাবা ডেথ সেলে আছেন, কি হচ্ছে পাকিস্তানে। আর তৃতীয় খবর, ৩৫ বছর পর ইরাকে নামলো প্রথম ইউরোপীয় বিমান। এর পেছনের গল্পটা কি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মিস করবেন না। আর হ্যাঁ, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক জিওপলিটিক্সের ভয়ঙ্কর খেলা। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। এবার আসি মূল খবরে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গ্রেগ গ্র্যান্ডিন, মানে এই লোক কিন্তু সাধারণ কেউ না, উনি আমেরিকান ইতিহাস আর পররাষ্ট্রনীতি নিয়ে বিশেষজ্ঞ। উনি বলছেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন করছে। এখন আপনি হয়তো ভাবছেন, আরে বাবা, আবার কি নতুন থিওরি? কিন্তু একটু ধৈর্য ধরুন, পুরো বিষয়টা শুনুন। ট্রাম্প প্রশাসন কি করছে? হোয়াইট হাউস সম্প্রতি একটি জাতীয় নিরাপত্তা কৌশল প্রতিবেদন বের করেছে। এতে বলা হয়েছে আমেরিকা আর এমন কোনো দায়িত্ব নেবে না যা সরাসরি তাদের জাতীয় স্বার্থের সাথে জড়িত না। শুনতে তো ভালো লাগছে, তাই না? নিজের দেশ নিজে দেখবে, কিন্তু এর পেছনে আছে একটি পুরনো ডক্ট্রিন, মনরো ডক্ট্রিন। 1823 সালে আমেরিকার প্রেসিডেন্ট জেমস মনরো এই নীতি ঘোষণা করেছিলেন। মূল উদ্দেশ্য ছিল ইউরোপীয় শক্তিগুলোকে লাতিন আমেরিকা থেকে দূরে রাখা, কিন্তু সময়ের সাথে সাথে এটি হয়ে গেল আমেরিকার হস্তক্ষেপের লাইসেন্স। মনরো ডক্ট্রিন এর মানে কি? সহজ ভাষায় বললে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার মানে পশ্চিম গোলার্ধ আমাদের, তোমরা দূরে থাকো। কিন্তু এর ফলাফল ল্যাতিন আমেরিকার দেশগুলোতে অসংখ্য সামরিক অভ্যুত্থান, হস্তক্ষেপ এবং ক্ষমতার খেলা, সব আমেরিকার ইশারায়। এখন কি হচ্ছে? অধ্যাপক গ্রান্ডিন বলেছেন এখন বিশ্ব ব্যবস্থা ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন প্রভাবালয়ে। রাশিয়া চাইছে সাবেক সোভিয়েত অঞ্চল নিয়ন্ত্রণে, চীন চাইছে দক্ষিণ চীন সাগর আর আশেপাশের এলাকা, আর আমেরিকা চাইছে পুরো ল্যাতিন আমেরিকা। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন আমেরিকা ফার্স্ট মানে আগে নিজের গোলার্ধ। কি ঘটছে মাঠে শুনুন তো। ব্রাজিল, আর্জেন্টিনা, হন্ডুরাসের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছে আমেরিকা। কলম্বিয়া আর মেক্সিকোকে হুমকি দিচ্ছে। কিউবা, নিকারাগুয়ায় চাপ। পানামা খালে প্রভাব বাড়ানো হচ্ছে। এমনকি ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ জব্দ করা হয়েছে। ইতিহাসের পুনরাবৃত্তি। এবার আসছে সবচেয়ে ভয়ঙ্কর অংশ। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন লিগ অব নেশনস তৈরি হলো, আমেরিকা যোগ দিল না। এর কারণ তারা চাইছিল লাতিন আমেরিকায় অবাধ হস্তক্ষেপের স্বাধীনতা। ইমরান খানের ডেথ সেল কাহিনী। এবার আসি দ্বিতীয় খবরে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, ক্রিকেট কিংবদন্তি ইমরান খান, যিনি একসময় পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন, তার ছেলেরা এখন বলছেন তাদের বাবা ডেথ সেলে আছেন, কিন্তু কারাগারে কেন? 2023 সালের আগস্ট থেকে ইমরান খান কারাগারে আছেন। অভিযোগের তালিকা লম্বা, দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করা পর্যন্ত। কিন্তু ইমরান খান আর তার সমর্থকরা বলছেন এসব রাজনৈতিক প্রতিশোধ। কেমন আছে ইমরান খান? স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তার 2 ছেলে কাশিম আর সুলাইমান খান এমন বর্ণনা দিয়েছেন যে শুনলে গা শিউরে উঠবে। কাশিম বলছেন বাবা 2 বছরেরও বেশি সময় ধরে একাকী কারাগারের সেলে আছেন। সেখানে পানি এতটাই নোংরা যে পান করা যায় না। তিনি একদম এমন বন্দীদের সাথে আছেন যারা হেপাটাইটিসে আক্রান্ত, অনেকে মারা যাচ্ছে। পরিবেশ ভয়াবহ, নোংরা। সবচেয়ে বড় কথা, তিনি সম্পূর্ণ মানবিক সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আরও ভয়ঙ্কর বিষয়, কারাগারের রক্ষীরা পর্যন্ত ইমরান খানের সাথে যোগাযোগ করতে পারছে না, মানে পুরোপুরি আইসোলেশন। ডেথ সেল কি সুপ্রিয় দর্শক? ডেথ সেল কি সেটি কি আপনি জানেন? সেটি হচ্ছে, সুলাইমান খান বলেছেন তার বাবা ডেথ সেলে আছেন। এটি হলো এমন একটি সেল যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাখা হয়। দিনে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সেলের ভেতরে বন্দী। সুলাইমান বলেছেন বাবার অবস্থা এতটাই খারাপ যে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো বন্দির জন্যই এটা গ্রহণযোগ্য নয়। ছেলেদের আশঙ্কা। সবচেয়ে হৃদয় বিদায়ক অংশ, কাশিম বলেছেন
আমরা এমন ভয় পাচ্ছি যে হয়তো আর কখনো বাবাকে দেখতে পাবো না। কয়েক মাস ধরে তার সাথে কথা বলিনি। তারা বলছেন ইমরান খান মানসিক নির্যাতনের কৌশলের শিকার হচ্ছেন। এটাকে তারা সাইকোলজিক্যাল টর্চার বলছেন। রাজনৈতিক পটভূমি। ইমরান খান একসময় পাকিস্তানের সামরিক বাহিনীর প্রিয় পাত্র ছিলেন, কিন্তু ক্ষমতায় এসে নিজের মতো চলতে চাইলেন। সামরিক বাহিনীর সাথে দ্বন্দ্ব শুরু হলো। 2022 সালে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তিনি মাঠে নামলেন জনগণের কাছে। বিশাল জনসমর্থন পেলেন, কিন্তু সরকার আর সামরিক বাহিনী তাকে একে একে বিভিন্ন মামলায় জড়িয়ে ফেলল। এখন তিনি কারাগারে। তার দল পিটিআইকে দমন করা হচ্ছে। নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। আন্তর্জাতিক প্রক্রিয়া। মানবাধিকার সংস্থাগুলো ইমরান খানের চিকিৎসা ও কারাগারের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু পাকিস্তান সরকার বলছে তিনি আইনের আওতায় আছেন এবং তার সাথে ন্যায্য আচরণ করা হচ্ছে। কিন্তু তার ছেলেদের এই বর্ণনা শুনে কি মনে হয়, এটি কি ন্যায্য আচরণ হচ্ছে? ভাবুন তো। ইরাকে ইউরোপীয় বিমানের ঐতিহাসিক অবতরণ। এবার আসা যাক তৃতীয় খবরে, যেটা আসলে একটি ভালো খবর, আশার খবর। দীর্ঘ 35 বছর পর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইউরোপীয় একটি বিমান। গ্রিসের এজিয়ান এয়ারলাইন্সের এই ঐতিহাসিক ফ্লাইট মঙ্গলবার বাগদাদে নামে। আপনি হয়তো ভাবছেন বিমান অবতরণ করলো, এতে এত বড় খবর কি? কিন্তু এর পেছনে আছে 35 বছরের যন্ত্রণার ইতিহাস। কেন বন্ধ ছিল? 1990 সালে ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেন কুয়েতে আক্রমণ করেন। তারপর শুরু হয় উপসাগরীয় যুদ্ধ। ইউরোপীয় এয়ারলাইন্সগুলো নিরাপত্তার কারণে বাগদাদে ফ্লাইট বন্ধ করে দেয়। 2003 সালে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বাহিনী ইরাক আক্রমণ করে। সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন, পরে ধরা পড়ে ফাঁসি হয়। নতুন যুগের সূচনা। ইরাকের পরিবহন মন্ত্রণালয় বলছে এজিয়ান এয়ারলাইন্সের এই ফ্লাইট ইউরোপীয় বিমান চলাচলের মানচিত্রে ইরাকের প্রত্যাবর্তনের ইঙ্গিত। এটা ইরাকের বিমান খাতকে ঘুরে দাঁড় করানোর নতুন অধ্যায়। এখন বাগদাদ অ্যাথেন্স রুটে সপ্তাহে 2টি ফ্লাইট চলবে। চাহিদা বাড়লে ফ্লাইট সংখ্যা বাড়তেও পারে। এর মজার ব্যাপার হলো, এই বছরের শুরুতে এজিয়ান এয়ারলাইন্স ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ফ্লাইট চালু করেছিল। সেটি সফল হয়েছে, তাই এখন বাগদাদে করা হয়েছে। কেন এটি এত গুরুত্বপূর্ণ? এই খবরটা শুধু বিমান চলাচলের খবর নয়, এটি আসলে একটি বার্তা। ইরাক আবার উঠে দাঁড়াচ্ছে। যে দেশ একসময় মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশ ছিল, যেখানে ছিল প্রাচীন সভ্যতার নিদর্শন, বাগদাদ যেটা ছিল জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র, সেই ইরাক হয়তো আবার ফিরে আসছে। অবশ্যই এখন অনেক চ্যালেঞ্জ আছে। দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, অবকাঠামো ধ্বংস, এসব কাটিয়ে উঠতে সময় লাগবে, কিন্তু এই ছোট্ট পদক্ষেপটা অনেক বড় আশা জাগায়। সুপ্রিয় দর্শক, আজকের 3টি খবর থেকে আমরা যা জানতে পারলাম। প্রথম খবর থেকে শিখলাম ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা যখন বাড়ে, সাধারণ মানুষের বিপদও বাড়ে। আমরা চাই না আরেকটি বিশ্বযুদ্ধ, তাই না? আর দ্বিতীয় খবর থেকে আমরা শিখলাম রাজনৈতিক প্রতিশোধ কতটা নির্মম হতে পারে। ইমরান খান এক সময়ের জনপ্রিয় নেতা, এখন ডেথ সেলে বন্দী। মানবাধিকার কোথায় গেল? আর তৃতীয় খবর থেকে শিখলাম আশার বাতি কখনো নেবে না। ইরাক যদি 35 বছরের যুদ্ধ সহিংসতা থেকে উঠে দাঁড়াতে পারে, তাহলে যে কোনো দেশ পারবে। কমেন্টে জানান 3টি প্রশ্ন। আপনি কি মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আছে? 2 নম্বর প্রশ্ন, ইমরান খানের সাথে কি হওয়া উচিত? আর তৃতীয় কোশ্চেন, ইরাকের এই পরিবর্তন কি টেকসই হবে? কমেন্টে লিখে জানান। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের টপ নিউজের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই পথ চলার সাথী আপনারাই। আর হ্যাঁ, মনে করিয়ে দেই, আপনি পৃথিবীর কোন দেশ, জেলা, উপজেলা বা গ্রাম থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানান। আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।